আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান, খারাপ আবহাওয়ায় চলছে উদ্ধার কাজ, মৃত্যুর শঙ্কা। কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন শিল্প গড়ার পাশাপাশি ভালো কর্মপরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদ, 7 জনকে এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান। রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা এনবিআরকে অসহায় করে তুলছে অভিযোগ, অর্থ পাচারকারীদের সাথে পেরে না ওঠার কথা স্বীকার। এবং ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপ আজ 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে 49 আসনে হবে ভোট গ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে, তবে খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছেন, তবে উদ্ধার কাজে জড়িত ইরানি রেড ক্রিসেন্টের এক সদস্য বিষয়টি অস্বীকার করেছেন। প্রতিকূল আবহাওয়া থাকায় দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির কি হয়েছে তাও এখনও জানা যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে। প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া বিশ্বে মানুষ যেন কর্মহীন না হয়ে পড়ে, সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকরা যেন ভালো কর্মপরিবেশ পায় তা নিশ্চিত করতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার 30 থেকে 35% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ করে, যা মোট শিল্প কর্মসংস্থানের 80 থেকে 85%। জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছড়িয়ে আছে 37%। 350-র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এ বিজয়ী 7 জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা, বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে। বিদেশিদের পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে শ্রমঘন শিল্প গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছিয়ে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে 4র্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা, চলবে 25 মে পর্যন্ত।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বছরের পর বছর ধরে রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দিয়ে রাজনৈতিক নেতৃত্ব এনবিআরকে অসহায় করে তুলছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে সংলাপে তিনি বলেছেন, কর ফাঁকিবাজ এবং অর্থ পাচারকারীরা রাজনৈতিকভাবে এত শক্তিশালী যে এনবিআর তাদের দায়বদ্ধ করতে পারে না। এনবিআর চেয়ারম্যানও বলেছেন, অর্জন হবে না জেনেও বাজেটে বাছ বিচার না করেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরে দেয় সরকার। রিজভি নাওয়াজ রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বাজেটের আকার। ব্যয়ের হিসাব মেলাতে আয়ের হিসাবও বেশ বাহারি করে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজেটের মেলানো অঙ্ক বছর শেষে গোজামিল হয়ে ধরা দিচ্ছে। এ অবস্থায় নিয়ম রক্ষার বড় বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী পুরো বাজেটটিকে বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। 2010 থেকে চলতি অর্থবছরের হালনাগাদ তথ্য এভাবে বিশ্লেষণ করে সিপিডি বলেছে, জিডিপির তুলনায় রাজস্ব আয় প্রতি বছরই কমছে। আমাদের রেভিনিউ জিডিপি রেশিও বরং আমাদের কমেছে এবং এই বছরের যে টার্গেট 9.99% এটা বলা হয়েছিল গত বাজেটে, এটা হবে না। এটা আমরা সবাই জানি, মাননীয় এনবিআর চেয়ারম্যান আছেন তিনিও জানেন। আমাদের রেভিনিউ জিডিপি রেশিও শ্রীলঙ্কাকে বাদ দিলে সবচেয়ে কম। আদায়কৃত কর টাকশালে না গিয়ে এনবিআর কর্মকর্তাদের পকেটে ঢোকার কথাও মনে করিয়ে দেন ব্যবসায়ীরা। আমাদের সংগঠনগুলোর থেকে এটার প্রত্যেক দিন কমপ্লেন আসছে যে এইচএস কোড নিয়ে একটা হয়রানির মতন করা হচ্ছে, পরে তারপর আন্ডারহ্যান্ড ডিলিংস। যখন আপনি এটা দিবেন তখন কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হয়, ইভেন ডিউটি ফ্রি ইম্পোর্টের ক্ষেত্রে। তো দেখেন জিনিসটা হলো যে টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু যাচ্ছে না সরকারের কাছে। বাংলাদেশ কিন্তু এখনো রেভিনিউ জেনারেট করতেছে অন রিগ্রেসিভ ট্যাক্স, ভ্যাট এন্ড ইনডাইরেক্ট রেভিনিউ। আমরা চাচ্ছি প্রোগ্রেসিভ ট্যাক্স, মিনিং যে যত আয় করবেন সে তত বেশি ট্যাক্স দিবেন। এটা একটা ফেয়ারনেস। বাজেট বড় করতে গিয়ে এই ছলচাতুরি কেন? প্রশ্নটি কয়েক বছর আগেই তুলেছে সিপিডি। এবার গলা মেলালেন এনবিআর চেয়ারম্যানও। একই মানুষ একই রকম আয় করছে, কিন্তু কর দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের। অনেক আয় বাংলাদেশে পবিত্র আয় না। তো অপবিত্র আয়কে আপনি কিভাবে ন্যায্য করের আয়তে আনবেন, এটার জন্য এই যে তথাকথিত কালো টাকা সাদা ইত্যাদির প্রক্রিয়া, এই সমস্ত বিকৃত প্রক্রিয়া বিভিন্ন সময় চালু হয়েছে। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে। করদাতাকে পুরস্কৃত করার মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। যে কোনো প্ল্যানের যে কোনো গোলে আমাদের স্মার্ট গোল হতে হবে এবং সেটা স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাটেইনেবল হতে হবে, রেলেভেন্ট হতে হবে এবং টাইমলি হতে হবে। সিপিডি বলছে, কর আহরণ ডিজিটাল করা গেলে 2030 সালে রাজস্ব আয় দাঁড়াতে পারে 20 লাখ কোটি টাকা। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পবিত্র হজ পালনে বাংলাদেশ ও বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র মক্কায় সমবেত হচ্ছেন। বেসরকারি দুটি ট্রাভেল এজেন্সি 523 জন যাত্রীর পবিত্র হজ পালনে সংশয় দেখা দেওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাব। একজন নারী হজযাত্রী জেদ্দা এয়ারপোর্টে 3 লাগেজ ভর্তি জর্দা পাচার করার সময় ধরা পড়ার ঘটনায় বাংলাদেশকে সতর্ক করা হলেও হজযাত্রী পাঠানোয় শীর্ষে থাকায় সৌদি হজ মন্ত্রণালয় বাংলাদেশের প্রশংসা করেছেন। মক্কা থেকে জানাচ্ছেন এমওয়াই আলাউদ্দিন। হজযাত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে মিনা, মুজদালিফা ও আরাফা ময়দান। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। মিনা, আরাফা, মুজদালিফার আমাদের বেসরকারি এজেন্সির হাজি সহ আমাদের সকল হাজির তাঁবু আমরা বুঝে পেয়েছি। এখন তাঁবুতে প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। সার্ভিস কোম্পানি যারা আছে তারা সেখানে সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। হজযাত্রীদের সেবার জন্য আমরা এ পর্যন্ত 437 জন হজকর্মী নিয়োগ দিয়েছি, যারা মক্কা, মদিনা এবং জেদ্দা এয়ারপোর্টে হজযাত্রীদের সেবা দিবেন। সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন আগত হজযাত্রীরা। সৌদি আরব সরকার মক্কা এবং মদিনা যে সুন্দর পরিবেশ, যে ব্যবস্থাপনা তাদের সত্যি অসাধারণ। তো ইনশাল্লাহ
সবার জন্য দোয়া করি, সবাই যেন আমাদের জন্য দোয়া করে, দেশ যেন শান্তিতে থাকে সেটাই কামনা করি। মক্কাতে বাসা কাছেই পাইছি, মক্কাতে এখন তাপমাত্রা মোটামুটি সহনশীল, তবে দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের দুটি বেসরকারি ট্রাভেল এজেন্সির 523 জন হজযাত্রীর হজ পালনে অনিশ্চয়তা তৈরি হওয়ার ঘটনায় ওই এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাব। তথ্য অনুযায়ী তারা কিন্তু মূলত তারা মালিক নয়, তারা হয়তো এই এজেন্সিগুলোর নামে তারা মালিক সেজেছে এবং সিঁড়ির মধ্যে আছে, সেজে তারা হাজিদের থেকে এই টাকাগুলো নিয়ে গেছে। এটা গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, ধর্ম মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং আমরাও যারাই যে কোনো লোকে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করবে, হজযাত্রীদের হজ ব্যবস্থানে বিশৃঙ্খল করবে, তাদেরকে আইন তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা, শাস্তি দেওয়া আমরা হাবের পক্ষ থেকে সকল ধরনের আমরা সহযোগিতা করব। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের আন্তরিকতা থাকলেও গুটি কয়েক ট্রাভেল এজেন্সি, কয়েকজন গ্রুপ লিডারের কারণে প্রতিবারই প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুরো হজ ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা বলছেন, এসব ট্রাভেল এজেন্সি গ্রুপ লিডারদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা গেলে ভবিষ্যতেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ আজ। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে হবে এই পর্বের ভোট গ্রহণ। পঞ্চম দফায় উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যে 14, মহারাষ্ট্রের 48টির মধ্যে 13, পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 7টি, বিহারের 40টির মধ্যে 5টি, ওড়িশার 21-এর মধ্যে 5টি, ঝাড়খণ্ডের 14টির মধ্যে 3টি আসনে ভোট হবে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের 5টি লোকসভা কেন্দ্রের মধ্যে 1টি এবং লাদাখের একমাত্র আসনটিতেও আজ পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে। পঞ্চম দফায় 82 জন নারী সহ মোট প্রার্থীর সংখ্যা 695। পঞ্চম পর্বের ভোট গ্রহণ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। ভারতে এবার লোকসভা নির্বাচন 7 দফায় অনুষ্ঠিত হচ্ছে, আর ফল ঘোষণা হবে 4 জুন। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গাজা উপত্যকায় আক্রমণ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং নুসেইরাতে বিমান হামলায় 51 জন নিহত হয়েছেন, এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি বাড়িতে হামলায় 4 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে হামলায় 3 জন নিহত হয়েছেন। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবারে কৃষি সংবাদ। শেরপুরের নকলা উপজেলায় বোরো মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ধান 19 আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। চীনে উদ্ভাবিত নতুন জাতের ধানটি সম্প্রতি বাংলাদেশে চাষাবাদের অনুমোদন দেওয়া হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় মহাবিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমালস অফ সুসং। প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে বনরুইটি অবমুক্ত করা হবে।